Good evening, everybody. Respected Chairperson Wadud Sir and Dynamic Secretary Suel Bhai, and also Professor Sharifuddin Khan, and my dear students and dear participants. আমার মনে হয় যে সবাই তো মোটামুটি সব কিছুতে ওরিয়েন্টেড, যে তারা অলরেডি এক্সামিনেশন জানে। তারপরেও আমরা কিছু জানার জন্য আর কি নতুন কিছু যদি জানা যায়। We all know that there are 12 pairs of cranial nerves. 12 pairs of cranial nerves. এবং আমি একটা আলাদা করে বলতে চাই যে সেটা হচ্ছে যে সব cranial nerves, all cranial nerves originate from the brainstem except the olfactory nerve. And the second, third, fourth and sixth is related to the eye. And eighth nerve is related to the balance. And it is a part of the peripheral nervous system. Though name is cranial, but it is part of the peripheral nervous system. It is not the central nervous system. And it is also part of the lower motor neuron. The cranial nerve and its axon. It is the lower motor neuron. It is not the upper motor neuron. So all the nucleus of the cranial nerves, all the motor nucleus lies in the medial part, just beside the midline. And all the sensory nucleus of the nerve lies to the lateral and posterior part of the brainstem. So when we going to examine the cranial nerves, আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে আমাদের ব্রেনটা দুইটা ভাগে সিমেট্রিক্যালি ভাগ করা। সেই জন্য যখন আমরা এক্সামিন করব তখন অবশ্যই সিমেট্রিক্যাল এক্সামিনেশন করব। সেটা লিম্বের ক্ষেত্রে যেরকম সঠিক, ক্রেনিয়াল নার্ভসের ক্ষেত্রে সেরকম সঠিক। আমরা যখন থার্ড নার্ভ দেখব তখন অবশ্যই কম্পেয়ার টু দ্য রাইট অ্যান্ড লেফট। এবং আমরা সবসময় বলি, এই কথাটা আমি সবসময় বলি যে আমরা অলওয়েজ জানবো নর্মাল কোনটা। নর্মাল যখন আমি জানবো তখন আমি অ্যাবনর্মাল বুঝতেই পারবো। ঠিক আছে, তাহলে সব জায়গার সব ক্রেনিয়াল নার্ভসের নর্মাল ফাংশনটা আমরা জানবো। যেমন আমি যদি অলফ্যাক্টরি নার্ভ বলি, আমাদের প্রথম কাজে হচ্ছে কি স্মেল নেওয়া। তাহলে এর পরেরই কথা আসবে যার অলফ্যাক্টরি নার্ভ লিশন হয়েছে তার তাহলে স্মেলের সমস্যা হবে। তাহলে সেই অলফ্যাক্টরি নার্ভ যে আমরা এক্সামিন করব, তাহলে এটার অরিজিন এবং কোথার থেকে অরিজিন হয়ে কোথায় শেষ হয়ে গেছে সেটা আমাদের জানতে হবে। এর মধ্যে তাহলে পেরিফেরাল থেকে সেন্টার মানে সেন্সরি নার্ভস 1 to 8, দিস ইজ দ্য পিওর সেন্সরি নার্ভ। ফার্স্ট ক্রেনিয়াল নার্ভস, সেকেন্ড ক্রেনিয়াল নার্ভস অ্যান্ড এইথ ক্রেনিয়াল নার্ভস। যেহেতু নেজাল মিউকোসা থেকে এই অলফ্যাক্টরি নার্ভটা রিসেপ্টরটা ওখানে থাকে, পরে ঠিক কিব্রিফর্ম প্লেট দিয়ে গিয়ে অলফ্যাক্টরি ভাল্ভ এবং অলফ্যাক্টরি ওই যেখানে ফ্রন্টাল লোব এখানে গিয়ে শেষ হয়। সেই জন্য এটা মোস্ট প্রোন টু দ্য হেড ইঞ্জুরি। যখন হেড ইঞ্জুরি হয়, যেহেতু অনেকগুলো ফাইবার আমাদের কিব্রিফর্ম প্লেট দিয়ে যায়, এই নার্ভগুলোতে সাধারণত ইঞ্জুরি হয়। সেই জন্য মোস্ট কমন কজ অফ দ্য হেড ইঞ্জুরি, এই অ্যানোস্মি ইজ দ্য হেড ইঞ্জুরি। এবং এখন যে প্যান্ডেমিক চলতেছে, যেহেতু রুট দ্য রেসপিরেটরি, সেই জন্য এখানে একটা কমন কজ এসে গেছে যে এই কোভিড-19 ইনফেকশনস। আদার যদি আমরা চিন্তা করি তাহলে আমরা দেখব যে উপরের দিকে যখন আমরা উঠবো, এখানে কিছু মেনিনজিওমা হয়, টিউমার হয় ফ্রন্টাল লোবের বেইসে। এই বেইসগুলো যখন অলফ্যাক্টরি ভাল্ভটা ধরে মেনিনজিওমাটা, তখন কিন্তু তার হয়, তার এইরকম অ্যানোস্মি আসতে পারে, অলফ্যাক্টরি নার্ভ ইনভলভমেন্টের জন্য লস অফ স্মেল আসতে পারে। সবসময় আমাদের খেয়াল রাখতে হবে যে অলফ্যাক্টরি নার্ভ এক্সামিনের সময় তার যেন নেজাল কোনো ডিজিজ না থাকে। লোকাল যদি ভাইরাল ইনফেকশন থাকে, কোল্ড টোল্ড থাকে, তাহলে কিন্তু এক্সামিনেশন সঠিক হবে না, কারণ এগুলোর কারণেই অনেক সময় অনেক ফাইন্ডিংস মিস হতে পারে। তাহলে সেটা আমি আবার বললাম যে সিমেট্রিক্যাল এক্সামিনেশন করব। সেই জন্য আমরা এখানে নাকে দুইটা ছিদ্র, এখানে একটা ছিদ্র না কিন্তু দুইটা ছিদ্র, তাহলে দুইটা ছিদ্র আমরা সেপারেটলি করব। এটাও দুইটা ভাগে আমরা আলাদা করে করব। কিভাবে করব? যে আমাদের ফ্যামিলিয়াল যে অবজেক্টগুলো আছে, যেগুলা ইজিলি পেশেন্ট আইডেন্টিফাই করতে পারে, সেই জিনিসগুলো আমরা দুই নাকের ছিদ্রে ধরে দেখব যে তার আসলে স্মেল ঠিক আছে কিনা। যেমন আমাদের কফি, সোপ, টোবাকো, যেগুলো কমনলি মানুষ দেখে বা চিনে, তাদেরকে দিয়ে আমরা করব। তো কমন কজ আমি বলার সময় বলে আসছি। এটা ছাড়া মেনিনজাইটিসও এরকম অলফ্যাক্টরি ইনভলভমেন্ট হতে পারে। ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য নিউরোলজিক্যাল এক্সামিনেশন
ইজ দ্য অপটিক নার্ভ এক্সামিনেশন। আমরা বলি যে অপটিক নার্ভ ইজ দ্য উইন্ডো অফ দ্য ব্রেইন। আমরা ব্রেইন সরাসরি দেখতে পারি না, কিন্তু থ্রু দ্য অপটিক নার্ভ উই ক্যান সি দ্য ব্রেইন। কীভাবে দেখবো? আমরা ব্রেইনের সমস্যার জন্য তার অনেকগুলো সমস্যা হতে পারে। তার ভিশন লস হতে পারে, তার কালার ভিশন লস হতে পারে, তার এই যে প্রপটোসিস হয়ে যেতে পারে, তার যে সমস্যাগুলো হচ্ছে, যেমন আমরা একটা ফান্ডাস এক্সামিনেশন দিয়ে আমরা বুঝতে পারি ব্রেইনের প্রেশার বেশি কি কম। ঠিক আছে? তাহলে আমরা সে অপটিক নার্ভের রিসেপ্টর যে আইবল থেকে যখন শুরু হচ্ছে ডটস অ্যান্ড কোনস দিয়ে, এই রেটিনা হয়ে পর অপটিক নার্ভ হয়ে, অপটিক কায়াজমা হয়ে, অপটিক ট্র্যাক্ট হয়ে লেটাল জেনিকুলেট বডিতে যায়, এরপর অপটিক রেডিয়েশন হয়ে এটা অক্সিপিটাল লোবে যায়, যেখানে প্রাইমারি ভিজুয়াল এরিয়া অ্যান্ড সেকেন্ডারি ভিজুয়াল এরিয়া রয়েছে। তাইলে আমাদের যখন অপটিক নার্ভ এক্সামিনেশন আমরা করতে যাব, ইট স্টার্টস ফ্রম দ্য এক্সটার্নাল পার্ট অ্যান্ড গো টু দ্য ইন্টারনাল পার্ট আপ টু দ্য ব্রেইন অ্যান্ড দ্য টার্মিনাল পার্ট, দ্যাট ইজ দ্য অক্সিপিটাল কর্টেক্স। তাহলে যখনই আমরা এই অপটিক নার্ভের মধ্যে এক্সামিনেশন করতে যাব, আমরা ভিজুয়াল অ্যাকুইটিটা দেখে নেব। ভিজুয়াল অ্যাকুইটিটা দেখার সময় আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে এটা কারেক্টেড উইথ স্পেকটাকল অর নট। যদি এটা মায়োপিক হাইপারমেট্রোপিক হয়, তাহলে কিন্তু এই ভিজুয়াল অ্যাকুইটির কজ হচ্ছে রিফ্র্যাকশন এরর, সেটা আলাদা পার্ট। এটা আমাদের মাথায় রাখতে হবে, জিজ্ঞাসা করতে হবে। সে যে দেখে না, সে কি দূরে দেখে না, চশমা দিলে দেখে কিনা, তাহলে কিন্তু কজ আলাদা হয়ে যাবে, আমরা অন্য কজে যাব না। আমরা কমন যেটা এক্সামিন করি না, স্যার ওই যে বলতে চাচ্ছিল ইয়ার সময়, সেটা হচ্ছে ভিজুয়াল ফিল্ড। যদিও ভিজুয়াল ফিল্ড এক্সামিনেশন আমাদের অনেকগুলো ইনফরমেশন দিয়ে দেয়, একদম পেরিফেরি থেকে সেন্টার পর্যন্ত দেখে আপনি পুরো ব্রেনের ভিতরে কোন জায়গায় লিশন আছে সেটা বলে দিতে পারবেন, যদি আপনি প্রপারলি এক্সামিন করতে পারেন। এবং অ্যানাদার ইনফরমেশন ইজ দ্য ফান্ডোস্কোপি এক্সামিনেশন। এটা খুব ভাইটাল একটা এক্সামিনেশন এবং এটা লাইফ সেভিং এক্সামিনেশন। আমাদের মনে রাখতে হবে যে ফান্ডোস্কোপি ইজ আ লাইফ সেভিং এক্সামিনেশন। আপনি যদি ফান্ডোস্কোপি মিস করেন, তাহলে আপনি পেশেন্ট মিস করবেন। আমরা সব সময় এই ব্যাপারে কেয়ারফুল থাকবো, অ্যাজ এ নিউরোলজিস্ট, অ্যাজ এ ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট, যাই হোক। তাহলে ভিজুয়াল অ্যাকুইটিতে আমরা দেখতে চাইলে আমরা ডিস্ট্যান্ট ভিশন এবং নিয়ার ভিশন দেখব। আমরা দুইটা টুলস ইউজ করি, একটা হচ্ছে চ্যানেল চার্ট ইউজ করি ডিস্ট্যান্ট ভিশনের জন্য, এবং রিডিং যে চার্ট আছে সেটা আমরা ইউজ করি যে নিয়ার ভিশনের জন্য। যদি এই দুইটা ফেল করে, যে নিয়ার ভিশন এবং ডিস্ট্যান্ট ভিশন, তাহলে আমরা আসলে তার এর পরের অংশে যাই, দ্যাট ইজ দ্য ফিঙ্গার কাউন্টিং করতে পারে কিনা, এরপরে হ্যান্ড মুভমেন্ট করতে পারে কিনা, এরপরে আমরা লাইট পারসেপশন দেখি যে সে এই কোন জায়গার মধ্যে তার ভিশন লসটা আছে। তাহলে ভিজুয়াল ফিল্ডটা আমরা ওই যে এইখানে কিন্তু আমি আগে বললাম যে সেপারেট আমরা এক্সামিন করব। আমাদের এই যে সেপারেট দুইটা পার্ট যে ব্রেইন রয়েছে, এটার মধ্যে কিছু ইন্টার কানেকশন আছে। এই ইন্টার কানেকশনটা আমরা ভিজুয়াল ফিল্ডের সময় দেখতে পাই, এবং এটার ব্যাপারে আমাদের কেয়ারফুল হতে হবে। তাহলে সে ভিজুয়াল ফিল্ড দেখতে হলে আমাদের কি করতে হবে? যদি ইউনিলেটারাল, দ্যাট ইজ দ্য ব্লাইন্ডনেস অফ দি ওয়ান আই যদি হয়, যদি ওয়ান আই ইনভলভ হয়, সোললি ওয়ান আই, তাহলে লিশন বিলো দ্য অপটিক কায়াজমা, বিলো দ্য অপটিক কায়াজমা। এটা ডিসাইডেড যে তার একটা চোখে লিশন, ওই সাইডে কোনো ইনভলভ হয় নাই, তাহলে লিশন ইন দ্য ওয়ান আই। তাহলে সেটা রেটিনাতে হইতে পারে, সেটা আমাদের কি বলে যে মিডিয়াতে হইতে পারে, আমাদের যে ভিজুয়াল মিডিয়া আছে সেগুলোতে হইতে পারে, অত অপটিক নার্ভ হয়েছে। কমন কজেস অফ দ্য বায়োটেম্পোরাল হেমিয়ানোপিয়া ইজ দ্য পিটুইটারি টিউমার। এটা মিস করলে চলবে না। এই রুগী দরজা দিয়ে যাওয়ার সময় দুই পাশে ধাক্কা খাবে, কারণ সে টেম্পোরাল ফিল্ড তার নাই। দরজা দিয়ে ধাক্কা গিয়ে আপনার কাছে আসবে, সেই ধাক্কা গিয়ে পড়ে গেছে। ঠিক আছে? তাহলে আমাদের কেয়ারফুল থাকতে হবে। বায়োটেম্পোরাল হেমিয়ানোপিয়া এটা কিন্তু কমন কজ, সিলার সুপ্রাসিলার লিশন, এটার মধ্যে কমনলি হচ্ছে পিটুইটারি টিউমার। এরপরে যদি আমরা যাই পিছনের দিকে, অপটিক কায়াজমা থেকে যদি পিছনের দিকে আমরা যাই, যে অপটিক ট্র্যাক্ট, এই জায়গার মধ্যে আমরা একটু কেয়ারফুল থাকতে হবে যে এখানের মধ্যে আমাদের দুইটা ফাইবার আছে। যে সাইডে আমি এক্সামিন করব সেই সাইডে হচ্ছে টেম্পোরাল ফাইবার, এবং অপোজিট আইতে নেজাল ফাইবারটা এই জায়গায় কিন্তু গিয়ে অপটিক ট্র্যাক্টটা ফর্ম করছে। তাইলে এখানে যে টেম্পোরাল ফাইবার সেটা কিন্তু ওই জায়গার নেজাল ভিশনটা নিচ্ছে, মানে যে সাইডে আমরা দেখছি, যে সাইডে এক্সামিনেশন করছি বা যে সাইডে ডিজিজ হয়েছে, আর ওখানে যে নেজাল ফাইবার আছে সেটা কিন্তু ওটার টেম্পোরাল ফিল্ডটা নিচ্ছে। তাহলে যখন লিশন হবে, তাহলে তার সেম সাইডে যে সাইডে লিশন আছে তার নেজালটা চলে যাবে, আর অপোজিট সাইডে তার টেম্পোরাল চলে যাবে। এটাকে আমরা হোমোনিমাস হেমিয়ানোপিয়া বলি। এটা কিন্তু পুরো অপটিক ট্র্যাক্ট থেকে অক্সিপিটাল লোব পর্যন্ত পুরোটাতে একই ফাইন্ডিংস, এটাকে হোমোনিমাস হেমিয়ানোপিয়া বলে।
তাহলে সেটার ক্ষেত্রে আমরা সবসময় এটা দিয়ে বুঝে ফেলতে পারবো। এর পরের অংশে আমরা যদি আসি যে পিউপিলারি রিঅ্যাকশন, পিউপিলারি রিঅ্যাকশনের মধ্যে আমাদের দুইটা পার্ট, যে অ্যাপারেন্ট পার্ট ইজ দ্য অপটিক নার্ভ যেটা দিয়ে যাবে, ইফারেন্ট পার্টটা কিন্তু অকুলোমোটর নার্ভ, ঠিক আছে, ইফারেন্ট পার্টটা অকুলোমোটর নার্ভ, এবং সেটা আমরা দেখার সময় অবশ্যই পিউপিল সাইজটা দেখে নিব। এবং এরপর আমরা দুইটা যে যারা দেখেছে এর মধ্যে অলরেডি ডাইরেক্ট রিফ্লেক্স এবং কনসেনসুয়াল রাইট রিফ্লেক্স আমরা দেখে নিব। তাহলে যদি শুধু একটা পিউপিল লার্জ হয়ে যায়, দ্যাট ইজ দ্য ডাইলেটেড ওয়ান পিউপিল, তাহলে সেটা থার্ড নার্ভ পলসি ওই সাইডের, অথবা আইরিসের প্রবলেমের জন্য কিন্তু হতে পারে। এবং আমরা কখনোই মিস করবো না যে কেউ আগে ড্রপ দিয়ে চলে আসছে কিনা। আমি গিয়ে বলে আসলাম যে রুগীর থার্ড নার্ভ পলস হয়ে গেছে, আসলে একটু আগে ড্রপ দিয়ে একজন চোখ ফান্ডাস দেখছে, এটা কিন্তু মিস করা যাবে না, এটাও কমনলি মিস হয় আমার কাছে মনে হয়। ইউনিলেটারাল পিন পয়েন্ট পিউপিল মানে স্মল পিউপিল, সেটা হর্নার সিনড্রোম হয়, এটা ক্লিনিক্যালে আমরা পাই। আর্জেল রবার্টসের পিউপিল আমরা আমার মনে হয় যে কম ডায়াগনোসিস করি, তবে এটা হতে পারে যে এটা সিফিলিসের সাথে রিলেটেড। এবং বায়োলেটারাল স্মল পিউপিল, বায়োলেটারাল স্যার যেমন বললো, বায়োলেটারাল সবই সিস্টেমিক মাথায় রাখতে হবে। বায়োলেটারাল মানে ওভারঅল সিস্টেমিক ইনভলভমেন্ট, এটা সব ম্যাক্সিমাম ক্ষেত্রেই সঠিক। তাহলে সেক্ষেত্রে আমরা ড্রাগসের কথা মাথায় রাখবো। এবং পন্টাইন লিশন হলে কিন্তু এখানে বায়োলেটারাল স্মল পিউপিল হয়, যেহেতু পন্টাইন লিশন এখানে জায়গা ছোট, সিম্প্যাথেটিক ট্রাঙ্কটা ওখান দিয়ে গেছে, সেই জন্য এই জায়গায় কিন্তু বায়োলেটারাল স্মল পিউপিল হতে পারে। রুগীর জ্বর থাকবে, রুগীর স্ট্রোকের সাইন থাকবে এবং বায়োলেটারাল পিউপিল থাকবে, তাহলেই পন্টাইন ইনফেকশন চলে আসবে। এবং আইয়ের ক্ষেত্রে আমরা তিনটা নার্ভ, সেটা হচ্ছে অকুলোমোটর, ট্রক্লিয়ার এবং অ্যাবডুসেন্স নার্ভ। এই তিনটা নার্ভ আমরা আই মুভমেন্ট দিয়ে ঠিক করি এটা ডায়াগনোসিস। অকুলোমোটরের ক্ষেত্রে আমরা পিউপিল, অ্যাকোমোডেশন রিফ্লেক্স এগুলো যেমন দেখি। ট্রক্লিয়ার এবং এই ইয়ার 6 নার্ভের ক্ষেত্রে আমরা শুধু আই মুভমেন্ট দিয়েই আমরা ঠিক করি। তবে এই এক্সটার্নাল যে এই এক্সামিনেশন ফাইন্ডিংস, যেটা আমরা ওখানে থেকে ডায়াগনোসিস করলাম যে তার 6 নার্ভ পলস হয়েছে, 4th নার্ভ পলস হয়েছে, 3rd নার্ভ পলস হয়েছে, এটা আমাদের কজ দেখার সময় আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে ইট ইজ এ লং কোর্স, ইট হ্যাজ এ লং কোর্স ফ্রম ব্রেন স্টেম টু দ্য টার্মিনাল পার্ট অফ দ্য অপটিক, দ্যাট ইজ দ্য অরবিট। তাহলে এই কজ দেখার সময় আমরা এই পুরো কোর্সটা চিন্তা করব, তার কোন জায়গায় সমস্যার জন্য এই সমস্যাটা হয়েছে। তাহলে সেটা করতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে হচ্ছে আই মুভমেন্ট দেখার সময় আমরা এই যে এখানে আমি একটু লিখে রেখেছি, সেটা হচ্ছে যে কোথায় গেল এটা, হ্যাঁ, আমরা তাহলে 3-4টা পার্ট এটাকে ভাগ করব। একটা হচ্ছে নিউক্লিয়ার অ্যান্ড ইন্ট্রামেডুলারি পার্ট, মানে যেখান থেকে অরিজিন হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা কজ সেপারেট করে ফেলতে পারবো যে ব্রেন স্টেমে যে সমস্যাগুলো হয়, এখানে ইনফেকশন হতে পারে, এখানে হেমোরেজ হতে পারে, এখানে টিউমার হতে পারে, এখানে ডিমাইলিনেশন হতে পারে ব্রেন স্টেমের ক্ষেত্রে সেটা। এর পরের যে ওই নার্ভটা বেরোলো, এটা লাইস উইদিন দ্য সাবআরকনয়েড স্পেস, লাইস উইদিন দ্য সাবআরকনয়েড স্পেস। তাহলে সাবআরকনয়েড স্পেসের এই জায়গাটাকে আমরা দেখব যে এই সাবআরকনয়েড স্পেসে অ্যানিউরিজম হয়, এই সাবআরকনয়েড স্পেস আর্টেরিয়াল ডাইলেটেশন হয়, তাহলে অ্যানিউরিজমের কস্ট এখানে আসবে এবং ট্রমাতে এই জায়গাটা ইনভলভমেন্ট হয়। এরপরে যদি আমরা কোর্সটা ফলো করি, তাহলে আমরা ক্যাভার্নাস সাইনাসে ঢুকবো। ক্যাভার্নাস সাইনাস এবং সুপিরিয়র অরবিটাল ফিশার। তাহলে ক্যাভার্নাস সাইনাসের যে কজগুলো আছে, দ্যাট ইজ দ্য ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস, ক্যারোটো ক্যাভার্নাস ফিস্টুলা, এখানে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি অ্যানিউরিজম, এই টাইপের যে কজগুলো আছে সেগুলোর মধ্যে আমরা থাকবো। এবং উপরে যদি সুপিরিয়র অরবিটাল ফিশারে যায়, তাহলে টলুসো-হান্ট সিনড্রোম টাইপের অথবা অর্বিটাল কিছু এই জায়গার মধ্যে আমরা চলে আসবো। এবং লাস্টে একদম অরবিটের মধ্যে, অরবিটের যে কজ সেখানের মধ্যে অবশ্য ট্রমাটিক কজটাও আসবে, ঠিক আছে। এটা তাহলে আমরা 3টা নার্ভের ক্ষেত্রেই এরকম করে আমরা এক্সামিন করব। তাহলে আই মুভমেন্টের ক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা হচ্ছে একটা মুভিং অবজেক্ট, আমরা এই শেপে দেখি, সবসময় এই শেপে দেখি। এবং সেই এই শেপে দেখার সময় আমাদের যে পরীক্ষার কেসগুলো থাকে সেগুলোর মধ্যে যেমন 3rd নার্ভ পলসের ক্ষেত্রে টসিস থাকে, তাহলে এই কমপ্লিট টসিস না পার্শিয়াল টসিস আমরা আগে দেখে ফেলবো। এবং 3rd নার্ভ পলসি যদি হয়, যেহেতু এখানে 6th নার্ভ ইনট্যাক্ট থাকে, তাহলে সেটাকে কি করবে? মিডিয়ালি নিয়ে যাবে, কি বলে লেটারালি নিয়ে যাবে, অ্যাবডাক্টেড অবস্থায় থাকবে, মানে আই ডাউন অ্যান্ড আউট থাকবে। পেশেন্ট ডিপ্লুপিয়া থাকবে পেশেন্টের, এবং ডাইলেটেড পিউপিল থাকবে যেহেতু 3rd নার্ভ পলসি হয়। 6th নার্ভ পলসির ক্ষেত্রে উল্টা, যেতে লেটারাল পার্টটা বন্ধ থাকবে, তাহলে মিডিয়ালি আসবে, তাহলে কনভার্জেন্ট অবস্থায় থাকবে, এবং এখানেও লেটারাল গেজে ডিপ্লুপিয়া হবে,
এবং হরিজেন্টালি আমরা এই যে দুইটা যে ডিপ্লোপিয়া যে দেখা যায় হরিজেন্টালি আমরা সেপারেট করতে পারবো। কমপ্লেক্স অপথ্যালমোপ্লেজিয়া যে পুরা মুভমেন্টের রেস্ট্রিকশন, সেটা তাহলে একটা হচ্ছে থাইরয়েড ডিজিজ, আর একটা হচ্ছে মাইস্টেনিয়া গ্রেভিস, যেটাতে আমাদের বারবার করলে সে ফেটিক হয়ে যাবে। প্রথমবার হয়তো ভালো করতে পারবে, পরের বারবার যখন আমরা করব তখন দেখবো যে এটা রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে। এবং মাইটোকন্ড্রিয়াল ডিজিজ আর একটা ডায়াগনোসিস, যেটাতে এরকম কমপ্লিট অপথ্যালমোপ্লেজিয়া অথবা কমপ্লেক্স অপথ্যালমোপ্লেজিয়া হয়। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটাকে বলে যে মিডিয়াল লঙ্গিচুডিনাল ফেসিকুলাস। এটা একটা কানেকশন 3rd, 6th এবং 5th 8 নার্ভের মধ্যে কানেকশন। সেই জন্য এখানে যেটা হয় সেটা হচ্ছে অ্যাবডাক্টিং আইতে তার নিস্টিগমাস থাকে এবং অ্যাডাকশন ফেলিউর হয় অপোজিট আইতে, ঠিক আছে। সেই জন্য যখন বোথ আই আমরা নর্মালি মুভ করবে, যখন আমরা ইন্ডিভিজুয়ালি করব তখন কিন্তু আর এই ফাইন্ডিংসগুলো আসবে, ঠিক আছে। যখন আমরা বোথ আইস মুভ নর্মালি অন টেস্টেড ইন্ডিভিজুয়ালি, একটা বন্ধ করে যদি করতে চাই তাহলে করতে পারবো, আবার দুইটা যখন করতে চাই তখন কিন্তু আসবে না, কারণ এটা একটা কানেকশন। এই কানেকশনটা দুইটা একসাথে কাজ করে। তাহলে সাইড অফ দ্য লিশন হচ্ছে আমাদের লঙ্গিচুডিনাল ফেসিকুলাস। কোন সাইডে হয়েছে সেটা হচ্ছে যেই সাইডে নিস্টিগমাস হবে না সেই সাইডটা হচ্ছে সাইড অফ দ্য লিশন। রাইট কি লেফট আপনি সেটা ওইটা দেখেই বুঝতে পারবেন। এখন আসেন ট্রাইজেমিনাল নার্ভ। ট্রাইজেমিনাল নার্ভ হচ্ছে আমাদের মিক্সড নার্ভগুলোর মধ্যে একটা। ট্রাইজেমিনাল, ফেশিয়াল, গ্লসোফেরিঞ্জিয়াল অ্যান্ড ভেগাস, এই চারটা হচ্ছে আমাদের মিক্সড নার্ভ, তাই না? এই মিক্সড নার্ভের মধ্যে যদিও ট্রাইজেমিনালের আমাদের মোটর পার্টটা আছে, কিন্তু আমরা মেইনলি এক্সামিন করি সেন্সরি পার্ট। এটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা মেইনলি এক্সামিন করি সেন্সরি পার্ট, মোটর পার্টটা মাঝে মাঝে আমরা এক্সামিন করি। তবে এই সেন্সরি পার্টের তাহলে আমাদের ডিভিশনগুলো জানতে হবে যে অপথ্যালমিক ম্যাক্সিলারি ম্যান্ডিবুলার, ঠিক আছে, অপথ্যালমিক ম্যাক্সিলারি ম্যান্ডিবুলার করি। আরেকটা পার্ট কিন্তু এখানে ট্রাইজেমিনালের আছে। এই ম্যান্ডিবুলার নার্ভের সাপ্লাই কিন্তু অ্যান্টেরিয়র পার্ট অফ দি টাং, এর সেন্সরি, জেনারেল সেন্সরি ইনফরমেশন। জেনারেল সেন্সরিটা ম্যান্ডিবুলার নার্ভতে। অ্যান্টেরিয়র 2/3 যে স্পেশাল সেন্সরি মানে টেস্ট সেন্সেশন, এটা কিন্তু কর্ডা টিম্পানিতে, ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ দ্য ফেশিয়াল নার্ভ। কিন্তু জেনারেল সেন্সরিটা আমরা ম্যান্ডিবুলার নার্ভ থেকে পাই, ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ। তাহলে সেই অপথ্যালমিক ডিভিশনে আমরা ওই যে ফ্রন্টাল লোবের দিকে অপথ্যালমিক থাকবে, এই জায়গার মধ্যে ম্যাক্সিলারি থাকবে, এটা অ্যাঙ্গেল অফ দি মাউথের নিচে ম্যান্ডিবুলার থাকবে, সব গিয়ে ট্রাইজেমিনাল গ্যাংলিয়াতে যায়, গ্যাংলিয়া যাওয়ার পরে সাথে ব্রেন স্টেমে যায়। আরেকটা ইনফরমেশন আমি দিতে চাই, সেটা হচ্ছে এই যে ট্রাইজেমিনাল যে সেন্সরি রুট, এটা কিন্তু লম্বা, এটা কিন্তু অনেক লম্বা। ইট এক্সটেন্ডস আপ টু দ্য সার্ভাইকাল 2। সেই জন্য অনেক সময় আপনি সেরিঙ্গোমাইলিয়ার কেসে এটাকে ফেশিয়াল সেন্সরি পাবেন, তার পেইন সেন্সেশন এখানে অ্যাবসেন্ট থাকবে, ঠিক আছে, অন্যটা ইনট্যাক্ট থাকবে, পেইন সেন্সেশন অ্যাবসেন্ট থাকবে। তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে যে ইট ইজ এক্সটেন্ডেড আপ টু দ্য সার্ভাইকাল 2 পার্ট অফ দ্য স্পাইনাল কর্ড। তাইলে সেই জন্য আমরা লাইট টাচ, পিন প্রিক সবগুলো আমরা দেখব। আর একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কর্নিয়াল রিফ্লেক্স দেখবো আমরা। কর্নিয়াল রিফ্লেক্সের এফারেন্ট ফাইবারটা 5th নার্ভ দিয়ে যায়, ইফারেন্ট ফাইবারটা 7th নার্ভ দিয়ে আসে। তবে ট্রাইজেমিনাল নিউরালজিয়াতে যদি স্ট্রাকচারাল কজ আমাদের না পায়, তাহলে কিন্তু নর্মাল এক্সামিনেশন থাকতে পারে। এটা তাহলে ক্লিনিক্যালি আপনার বুঝতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ফেশিয়াল নার্ভ। ফেশিয়াল নার্ভ ও মিক্সড নার্ভ। তাহলে আচ্ছা, ট্রাইজেমিনালের ইয়াটা আমি বলে আসিনি। মোটর পার্টটা হচ্ছে মাসেলোমেস্টিকেশনটা। মাসেলোমেস্টিকেশনটা আমরা এই যে দাঁত শক্ত করলে এখানে বুঝতে পারবো, যার ইয়ে আছে পলসি আছে, তার অ্যাঙ্গেল জটা ডেভিয়েটেড হয়ে যাবে এক সাইড যদি কাজ না করে। তাহলে পরের অংশে ফেশিয়াল নার্ভের প্রথম কাজ হচ্ছে যে উই শুড সেপারেট দ্য আপার মোটর অ্যান্ড লোয়ার মোটর পার্ট। তাহলে এই আপার মোটর লোয়ার মোটর সেপারেট করার নিয়ম কি? সেপারেট করা, আমি যদি চোখ বন্ধ করতে বলি তাইলে এটা সেপারেট হয়ে যাবে। কীভাবে হয়ে যাবে? যে উই শুড ফলো দ্য বেলস ফেনোমেনা। বেলস ফেনোমেনা যা যে সাইডে আছে আমরা অবজার্ভ করতে পারবো, সেই সাইডেই কিন্তু তার লিশন। এটা আমাদের কোন সাইডে লিশন এটাও কিন্তু বুঝতে হবে। আমাদের যে সাইডে বেলস ফেনোমেনা আছে ওই সাইডে লোয়ার মোটর নিউরাল লিশন, ঠিক আছে। আর আপার মোটর যে ফেশিয়াল পলসি সেটা কিন্তু অপোজিট সাইড, যে সাইডে স্ট্রোক হয়েছে উপরে ব্রেনে সেই সাইডেই থাকবে। আর এখানে যে যদি পন্সে স্ট্রোক হয়, ব্রেন স্টেমে স্ট্রোক হয়, তাহলে কিন্তু লোয়ার মোটরের সাথে ক্রস প্যারালাইসিস থাকবে, ঠিক আছে। ক্রস করে আমাদের বুঝতে হবে। তাইলে আমাদের মনে রাখতে হবে যে আপার মোটর নিউরেশনে বেলস ফেনোমেনা থাকে না, এটা দিয়ে আমরা গ্রসলি আলাদা করে ফেলতে পারবো। আর আজকে যে কেসটা আসছে, যেমন সে কিন্তু তার আমরা বলি যে মুখে হাসি ফুটে না, বাইলেটারাল ফেশিয়াল পলস,
এটা মনে রাখতে হবে। সে হাসতে পারে না। কারণ কি হাসতে পারে না কেন? যে মাসল অফ ফেশিয়াল এক্সপ্রেশন ইজ সাপ্লাইজ বাই দ্য ফেশিয়াল নার্ভ। তার যদি দুই সাইডেই ফেশিয়াল এক্সপ্রেশন চলে যায় তাহলে সে হাসবে কীভাবে? সে হাসার কোনো পথ নাই। তাহলে যার মুখে হাসি ফুটে না, যে দাঁত দেখাতে পারে না, তার হচ্ছে বাইলেটারাল ফেশিয়াল পলসি। ঠিক আছে? ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভের আমাদের নর্মালি ইউজুয়ালি কেস থাকে না, তবে আমাদের সিপি অ্যাঙ্গেল টিউমার থাকলে এই জায়গায় কিন্তু আপনার এক্সামিন করতে হবে। তবে এটার মধ্যে আমরা গ্রস দুইটা জিনিস জানে রাখবো, যেটা কন্ডাকটিভ টাইপের ডিকনেস, সেটার মধ্যে বোন কন্ডাকশন মোর দেন এয়ার কন্ডাকশন, আর সেন্সরি নিউরনের মধ্যে উল্টা, এয়ার কন্ডাকশন মোর দেন বোন কন্ডাকশন। গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভের এটাও মিক্স নার্ভ। এটা তাইলে আমরা সেন্সরিটা যদি এক্সামিন ইউজুয়ালি আমরা করি না। posterior part of the tongue, posterior 1/3 of the tongue, the general and special sensation is supplied by the glossopharyngeal nerve, and also posterior part of the pharynx is supplied by the glossopharyngeal nerve. তো pharynx যেহেতু এক্সামিন করা একটু কষ্টকর, সেজন্য নর্মালি আমরা করি না, তবে যদি লাগে তাহলে করতে হবে। কাদের লাগবে? যাদের এই যে ডিসফেজিয়া আছে। সে ডিসফেজিয়ার আমরা যখন এক্সামিন করব তখন 9th 10th একসাথে করব। 9th 10th একসাথে করব। কেন করব? পোস্টেরিয়র পার্ট অফ দ্য ফেরিংস এফারেন্ট ফাইবার ইজ সাপ্লাইড বাই দ্য গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ অ্যান্ড ইফারেন্ট ফাইবার ইজ সাপ্লাইড বাই দ্য ভ্যাগাস নার্ভ। তাহলে একটা এক্সামিনেশনে আমরা যাদেরকে সোয়াব স্টিক নিয়ে পোস্টেরিয়র অফ দ্য ফেরিংসে করি, টাচ করি, তাহলে গ্যাগ রিফ্লেক্স হয়ে যাবে। তাহলে গ্যাগ রিফ্লেক্স হয়ে গেলে আমাদের দুইটাই হয়ে গেল একসাথে, যে তার কোন আছে কি নাই গ্যাগ রিফ্লেক্স, সেটার উপর নির্ভর করবে তার লিশন আছে কি নাই। ভ্যাগাস নার্ভ আসলে অনেক বড় নার্ভ, কিন্তু ক্লিনিক্যালি আমরা ভ্যাগাস নার্ভ এক্সামিন করি। এই যে প্যালেটটা আমরা দেখি, সব প্যালেটের তার ইভিউলাটা সেন্ট্রালে আছে নাকি এক সাইডে ডেভিয়েটেড হয়ে গেছে। তবে লিশনে কিন্তু এটা নর্মাল সেন্ট্রালিও থাকতে পারে। কিভাবে থাকতে পারে? বাইলেটারাল যদি বালবার পলসে, বাইলেটারাল যদি 9th 10th পলসে হয় তাহলে তো এটা সেন্ট্রালেই থাকবে, কারণ দুই পাশেই তার কন্ট্রাকশন বন্ধ। ইউনিলেটারাল যদি হয় তাহলে পিপিলটা ডেভিয়েটেড হয়ে যাবে। আমরা যদি শব্দ করতে বলি, এরকম একটা সাউন্ড, তাহলে তার পিপিল দেখা যাবে যে সাইডে লিসেন এর থেকে দূরে সরে গেছে, ডিউ টু দ্য আনঅপোজড অ্যাকশনস অফ দ্য লিসেন সাইড। তাহলে আমরা সেটা দেখেই আমরা বুঝতে পারবো যে তার 10th নার্ভ পলসি হয়েছে কিনা। তাহলে আমরা বালবার এবং সিডু বালবার এই দুইটা লিসন কিন্তু আলাদা করে দেখতে হবে। ঠিক আছে? আলাদা করে দেখতে হবে। তাহলে বালবার পলসিটা হচ্ছে লোয়ার মোটর নিউরাল লিশন, এটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে? এখানে তাহলে আমি বললাম যে প্যালেটাল মুভমেন্ট দুই সাইডেই কমে যাবে, ইভিউলা সেন্ট্রালে থাকবে, কিন্তু দুই সাইডেই তার মুভমেন্ট নাই। আর হচ্ছে সিডো বালবার পলসি যদি হয়, এখানে বাইলেটারাল আপার মোটর নিউরন লিশন থাকবে এবং কিছু ফ্রন্টাল লুব সাইন থাকবে। এবং এই পেশেন্টের যদি আমরা জ জার্ক দেখি, তাহলে এই জ জার্কটা ব্রিক্স হবে সিডো বালবারের ক্ষেত্রে। অ্যাক্সেসরি নার্ভ দুটি ইম্পর্টেন্ট মাসেল সাপ্লাই দেয়, একটা হচ্ছে স্টানোক্লিডোমাস্টাইড মাসেল আর একটা হচ্ছে ট্রাপিজিয়াস মাসেল। তাহলে এই যে স্টানোক্লিডোমাস্টাইড মাসেল যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা ঘাড় ঘুরাইয়া তার ইয়াটা দেখবো, মাসেলের টোনটা দেখবো, আর এই সাইডে দেখলে এই সাইডে দেখবো, আমরা মাসেলের টোন দেখে ডিসিশন নিব। এবং ট্রাপিজিয়াসটা আমরা শ্রাগিং করে দেখবো তার দুই সাইডে সিমেট্রিক্যাল কিনা, নাকি এক সাইডে উইক এক সাইডে কম আছে। তাহলে লাস্ট নার্ভ হচ্ছে আমাদের হাইপোগ্লোসাল নার্ভ। তাহলে এই হাইপোগ্লোসাল নার্ভটা লোয়ার পার্ট অফ দ্য ব্রেন স্টেম থেকে বেরিয়েছে এবং সেটা এসে টাঙে সাপ্লাই দিয়েছে। তাহলে সেই জন্য এই হাইপোগ্লোসাল নার্ভ এক্সামিনেশন কিন্তু কেয়ারফুলি করতে হবে, কারণ এখানে ভুল হয়। কীরকম ভুল হয়? যে আমরা হাইপোগ্লোসাল নার্ভের যদি অ্যাকিউট কেস হয়, তাহলে আমরা শুধু মাসেলের পাওয়ারটা কম পাবো। তাহলে আমরা মুখের ভিতরে ডিব্বা দিয়ে এখানে আঙুলের শক্তি দিয়ে দেখবো যে তার কোনো সাইড কম আছে কিনা। কিন্তু যদি ক্রনিক হয়, যেমন এমএনডির কেসগুলোতে আমরা পাই হাইপোগ্লোসাল পলসি, যেখানে ওয়াস্টিং থাকে, এখানে ফেসিকুলেশন থাকে, এটা আমরা লোয়ার যে তিত আছে এই তিতের এখানে এনে রেস্টে রাখবো। রেস্টে রাখার পরে আমরা হা করে তাকে রেস্ট অবস্থায় দেখবো যে ফেসিকুলেশন এবং ওয়াস্টিং আছে কিনা, টর্চ দিয়ে ভালো করে দেখতে হবে। এবং সেক্ষেত্রে অবশ্যই পাওয়ার দেখতে হবে, কিন্তু এই এক্সামিনেশনে কিন্তু জিহ্বা বাইর করলে আর হবে না। ঠিক আছে? জিহ্বা বের কখন হবে না? যখন সিডো বালবার পলসিতে এই অংশটা ইনভলভমেন্ট হবে। আপার মোটর নিউরন লিশন হলে ন্যারো হয়ে যাবে এবং বের করতে কষ্ট হবে তার স্পাস্টিসিটির জন্য। থ্যাংক ইউ স্যার।